গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 22 ফেব্রুয়ারি, চতুর্থ রমজান, 9 ফাল্গুন, রবিবার। আপনারা দেখছেন সেকুলার টাইমসের ডেইলি বুলেটিন। এক নজরে শুনে নেই আজকের সংবাদের 25টি শিরোনাম। আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না অনিল আম্বানি। ব্যাংক প্রতারণা মামলায় সুপ্রিম কোর্টে এফিডেভিট দাখিল করলেন অনিল আম্বানি। 5 বছরের জন্য বিজেপি সরকার আনুন, একজন করে বাংলাদেশি তাড়াবো, বললেন অমিত শাহ। বাংলাদেশি হচ্ছে কংগ্রেসের ভোট ব্যাংক। কংগ্রেস বাংলাদেশিদের বের করতে দেয় না। ধুবড়ি, বরপেটা, নগাঁও, দরং, গোয়ালপাড়াকে বিদেশি মুক্ত করার কথা বললেন অমিত শাহ। অজিত পাওয়ারের বিমানে জ্বালানির 2 বাড়তি ট্যাঙ্ক বোমার কাজ করেছিল। পাওয়ার পরিবার থেকে এবার বিমানমন্ত্রীকে সরানোর দাবি। মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু কি শুধুই দুর্ঘটনার কারণে? এ নিয়ে উঠছে প্রশ্ন। বিবাহ বার্ষিকী পালনের পরদিন থেকে নিখোঁজ ছিলেন 45 বছরের এক ব্যক্তি। ঝুলন্ত অবস্থায় মিলল দেহ। শোকস্তব্ধ কাছাড়ের উদারবন্দ এলাকা। কাটিগড়া সমষ্টিতে পাপন দেবকে কংগ্রেসের টিকিট প্রদানের দাবি ফুলবাড়ি জিপির প্রাক্তন জিপি সভাপতি ইকবাল আহমেদ বড়বুইয়ার। পাতারকান্দিতে শহীদ প্রকল্পে 500 জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলার কানিচাইলে অল্পের জন্য ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শিলচরের প্রেমতলায় একটি ইলেকট্রনিক দোকানে শনিবার ভোরবেলা অগ্নিকাণ্ড। কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। সতর্ক হয়ে যান, 1 এপ্রিল থেকে টোল প্লাজায় লাগু হচ্ছে নয়া নিয়ম। দুর্ভোগ এড়াতে এখনই জেনে নিন বিস্তারিত। মার্চ অবধি হাওড়া রুটে একাধিক ট্রেন বাতিল, তালিকা দিল ভারতীয় রেল। মজবুত হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। শুরু হবে আগরতলা কলকাতা বাস পরিষেবা ভায়া ঢাকা। কংগ্রেস 32 বছরে যে সম্মান দেয়নি তা বিজেপি 32 ঘন্টার ভেতরে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে ফেসবুকে এমনই মন্তব্য করেছেন সদ্য কংগ্রেস ত্যাগী ভূপেন বরা। মেঘালয়ে কয়লা খনি বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত পরিবারের স্বার্থে বিধানসভায় সরব হলেন বিধায়ক খলিলুদ্দিন মজুমদার। ন্যায্য ক্ষতিপূরণে কড়া সুর কাঠিগড়ার বিধায়কের। বাংলাদেশের নির্বাচনে 1 আসনে জয়ী হল বিজেপি। অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সরকারের 132টি জারি করা অধ্যাদেশ বাতিল করতে পারে তারেক রহমানের বিএনপি সরকার। ভারতে 9 কোটি চাকরি কাটতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মাইক্রোসফট কর্তার পর এবার দাবি করলেন ইনফোসিস কর্তাও। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা রুখতে ইসরায়েলি প্রযুক্তিতেই ভরসা রাখছে ভারত। মোদির সফরে চূড়ান্ত হবে সমঝোতা। আগামী 25 ফেব্রুয়ারি 2 দিনের সফরে ইসরায়েল যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশেই অনুপ্রবেশকারী শত্রুর ড্রোন ছাই হয়ে যাবে। এবার ফ্রান্স থেকে সেই লেজার অস্ত্র হেলমা কিনবে ভারত। এসআইআর শেষ করতে পশ্চিমবঙ্গে সব বিচারকের ছুটি বাতিল করল হাইকোর্ট। আদালত, কমিশন ও প্রশাসনের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হলো? সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই শনিবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের সকল বিচারকের ছুটি বাতিল করল উচ্চ আদালত। রণবীর সিংয়ের ধুরন্ধর পার্ট 1 বক্স অফিসে অসাধারণ সাফল্য পেয়েছে, যা ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয়েছে। এখন প্রথম অংশের সাফল্যের পর পার্ট 2 রিলিজের জন্য প্রস্তুত। মার্চের প্রথম সপ্তাহে ছবির ট্রেলারও মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। তারেক রহমান ক্ষমতায় আসতেই বদলাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক। বিরাট পদক্ষেপের পথে ভারত। নাবালক ছেলেকে বাঁচাতে গিয়ে দিল্লিতে বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন ওমর দিন। স্বামী হারিয়ে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়েছেন স্ত্রী। এবার শুনছেন বিস্তারিত সংবাদ। তার আগে বলে রাখি, প্রতিদিন স্থানীয় সংবাদ ও দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর পেতে সেকুলার টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন। ফিরে যাচ্ছি বিস্তারিত খবরে। বাংলাদেশে তারেক রহমানের সরকার গঠন হতেই এবার ভারত বাংলাদেশের সম্পর্ক বদলাতে শুরু করেছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারত সরকার বড় পদক্ষেপ করতে চলেছে। ফের চালু হতে চলেছে বাংলাদেশে ভিসা কার্যক্রম। সূত্রের খবর, ফের ভ্রমণ ভিসা সহ অন্যান্য ভিসা পরিষেবা শুরু হতে চলেছে। বলাই চলে, ভারত বাংলাদেশের মধ্যে যে কঠিন সময় ছিল সেই অধ্যায় কার্যত শেষের পথে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার গঠিত হতেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত সরকার। নির্বাচনে জয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এবার 2 দেশের সম্পর্ক শুধরাতে আরও বড় এক পদক্ষেপ। চালু হচ্ছে ভিসা পরিষেবা। টোল প্লাজা নিয়ে একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে NHAI ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া
টোল প্লাজায় নগদ লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ করার কথা বিবেচনা করছে। সংশ্লিষ্ট মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে ন্যাশনাল হাইওয়ের টোল ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্যে NHAI আগামী 1 এপ্রিল 2026 থেকে সারা দেশের ন্যাশনাল হাইওয়ের টোল প্লাজায় নগদ লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ করতে পারে। ইতিমধ্যে এই সিদ্ধান্তটি বিবেচনা করা হচ্ছে। তবে এই নিয়ম বাস্তবায়নের পর ন্যাশনাল হাইওয়ের টোল প্লাজায় সমস্ত টোল পেমেন্ট শুধুমাত্র ফাস্ট্যাগ বা UPI ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। রেল যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। এবার হাওড়া কলকাতা সহ বহু রুটের ট্রেন আগামী মার্চ মাস অবধি বাতিল করল ভারতীয় রেল। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। রেলের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চোখ কপালে উঠছে সকলের। 2026 সালের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত বেশ কয়েকটি জোড়া পরিষেবা সহ মোট 24টি ট্রেন বাতিল করা হয়েছে। মূলত রক্ষণাবেক্ষণ, লাইন ব্লক এবং অন্যান্য প্রযুক্তিগত কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় রেল জানিয়েছে যে যাত্রীদের নিরাপত্তা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থাগুলি প্রয়োজনীয়। বাতিল হওয়া ট্রেনের তালিকা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল পার্টি অপার বাংলার সিংহাসনে বসতেই গলছে ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ। ইতিমধ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভারতীয়দের ভিসা দেওয়ার কাজ শুরু করেছে বাংলাদেশ। বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার 3 দিনের মাথায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী গত শুক্রবার থেকে ভারতীয়দের ভিসা দেওয়ার কাজ শুরু হয়। এবার শোনা যাচ্ছে আগরতলা কলকাতা ভায়া ঢাকা মৈত্রী বাস পরিষেবা পুনরায় চালু করছে বাংলাদেশ। রিপোর্ট অনুযায়ী সব ঠিক থাকলে আগামী 24 ফেব্রুয়ারি থেকে মৈত্রী বাস সার্ভিস পুনরায় চালু হতে যাচ্ছে। এর ফলে সড়কপথে আগরতলার মানুষজন ঢাকা হয়ে খুব সহজেই কলকাতায় পৌঁছতে পারবেন। টিউশন থেকে ফেরার পথে 15 বছরের তাহজিমের সাথে কিছু যুবকের ঝগড়া হয় দিল্লিতে। ছেলেকে বাঁচাতে উমরদিন সেখানে উপস্থিত হলে হামলাকারীরা প্রথমে তাকে মারধর করে এবং পরে গুলি চালায়। বুকে গুলি লাগায় তাকে দ্রুত গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি 17 ফেব্রুয়ারি। জানা যাচ্ছে যে ব্যক্তি গুলি চালিয়েছে সেও নাবালক, কিন্তু প্রশ্ন উঠছে নাবালকের হাতে বন্দুক আসলো কোথা থেকে? 5 বছরের জন্য আসামে বিজেপি সরকার আনুন, একজন করে ঘুষপেটিয়াদের বাংলাদেশে তাড়াবো। ধুবড়ি, গোয়ালপাড়া, নগাঁও জেলাগুলোতে বাংলাদেশে এলো কীভাবে? কংগ্রেসকে প্রশ্ন অমিত শাহের। কংগ্রেসের পাপ থেকে অসমকে বিজেপি মুক্ত করবে বলে দাবি করেন অমিত শাহ। অসমের ভূমি থেকে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশি কংগ্রেসের ভোট ব্যাংক। কংগ্রেস বাংলাদেশিদের বের করতে দেয় না। ধুবড়ি, বরপেটা, নগাঁও, দরং, গোয়ালপাড়াকে বিদেশি মুক্ত করার কথা উল্লেখ করেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের অসম সফর করে আজ দ্বিতীয় দিন গুয়াহাটিতে CRPF-এর 87তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন। CRPF-এর প্রতিষ্ঠা দিবসে অমিত শাহ বেশ কয়েকটি কথা বলেন, তার মধ্যে এই কথাগুলি উল্লেখযোগ্য। শনিবার CRPF-এর এই প্রতিষ্ঠা দিবসে 1400 জওয়ান অংশগ্রহণ করেন। পাথারকান্দিতে সুহৃদ প্রকল্পে 500 জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করলেন অসম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পাথারকান্দি এবং লোয়াইরপুয়া মণ্ডলের প্রচেষ্টায় পাথারকান্দি সমষ্টিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সুহৃদ প্রকল্পের অধীনে আর্থিক অসচ্ছল পড়ুয়া ও চিকিৎসার জন্য 500 জন রোগীদের আর্থিক সাহায্য প্রদান করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলার কান্দিচাইলে অল্পের জন্য ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মাটি বহনকারী একটি ট্রিপার নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কনভয়ের দিকে ধেয়ে আসে। তখনই মন্ত্রীর গাড়ি চালকের উপস্থিত বুদ্ধির জেরায় প্রাণে বাঁচলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পাহাড়ি রাজ্য মেঘালয়ের পূর্ব জয়ন্তী পাহাড় জেলার একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উত্তাল হল অসমের বিধানসভা। নিহত ও আহত শ্রমিকদের পরিবারের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে গতকাল সরব হলেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের দাবি, নিহতদের পরিবারকে 20 লক্ষ টাকা এবং আহতদের 10 লক্ষ টাকা করে অবিলম্বে সরকারি সাহায্য দিতে হবে। বিবাহ বার্ষিকী পালনের পরদিন থেকেই নিখোঁজ ছিলেন। আজ মিলল যুবকের নিথর দেহ। উদারবন্দে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা। কাছাড় জেলার উদারবন্দের বাটির গ্রাম সৎসং এলাকায় 45 বছরের নিতাই দাসের অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন। পরিবার সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার তাদের বিবাহ বার্ষিকী ছিল। বিবাহ বার্ষিকী পালন করে শুক্রবার সন্ধ্যায় তিনি ঘর থেকে বেরিয়েছিলেন, আর তিনি ঘরে ফেরেননি। আজ শনিবার সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দেখেন তার দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার পরিবারে এক ছেলে এবং এক মেয়েও রয়েছে বলে জানা যায়। ম্যাজিস্ট্রেট তদন্তের পর মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ময়না তদন্তের জন্য। মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু কি দুর্ঘটনার কারণেই? এ নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন শরদ পাওয়ারের সম্পর্কে নাতি তথা NCP বিধায়ক রোহিত পাওয়ার দাবি করলেন, দুর্ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রীর পদ থেকে অপসারিত করা হোক কে রামমোহন নাইডুকে।
অজিতের বিমানে কেন জ্বালানির অতিরিক্ত ট্যাঙ্ক ছিল সেই প্রশ্নও তুলেছেন তিনি। অজিতের স্ত্রী সুনেত্রা পাওয়ার স্বামীর মৃত্যু নিয়ে সংশয় দূর করতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। ঘটনাচক্রে স্বামীর মৃত্যুর পরে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। অজিতের মৃত্যু নিয়ে আগেও সরব হয়েছিলেন রোহিত। এবার তিনি একটি রিপোর্টের কথা উল্লেখ করে জানান, ওই বিমানের ট্যাঙ্কে জ্বালানি পূর্ণ ছিল, অতিরিক্ত জ্বালানি বহন করার কোনো প্রয়োজনই ছিল না, হায়দ্রাবাদে গিয়ে জ্বালানি ভরলেই চলতো। রোহিতের অভিযোগ, জ্বালানি পুনরায় ভরার খরচ বাঁচাতেই বিমানে অতিরিক্ত ট্যাঙ্ক রাখা হয়েছিল। সেই ট্যাঙ্ক বোমার কাজ করেছিল বলে দাবি বিধায়কের। দৃশ্যমানতা খারাপ থাকা সত্ত্বেও কেন উড়েছিল বিমান সেই প্রশ্নও তুলেন তিনি। তার আরও প্রশ্ন, বিপদ বুঝে কেন বিমানটি মুম্বাইয়ে ফিরে গেল না। একই প্রশ্ন তুলেছেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত। তার কথায়, দুর্ঘটনার 20 বছর পরে অক্ষত অবস্থায় ব্ল্যাক বক্স উদ্ধার হয়। ওই বক্স এমন পদার্থ দিয়ে তৈরি যা আগুন বা জলে কোনো ক্ষতি হয় না। রাউতের প্রশ্ন, তাহলে এক্ষেত্রে কীভাবে আগুনে জ্বলে গেল ওই ব্ল্যাক বক্স? তাহলে পাওয়ার পরিবারের সদস্য রোহিত পাওয়ার যে ষড়যন্ত্রের কথা বলেছেন তাকে ঠিক। এর আগে রোহিত দাবি করেছিলেন সেদিন পুনায় এক বড় মাপের নেতার সঙ্গে দেখা করার কথা ছিল অজিতের। মনে করা হচ্ছিল কাকা শরদ পাওয়ারের সঙ্গে হাত মিলিয়ে পাওয়ার পরিবারকে একজোট করার পরিকল্পনা ছিল অজিতের। এই আবহে দুর্ঘটনার দিনে মুম্বাই থেকে পুনে অজিতের সড়কপথে আসা চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে তা বাতিল করে বিমানে করে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। কার পরামর্শে, কেন সেই মুহূর্তে ওই পরিবর্তন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিত। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, আমি শুনেছি কোনো এক দলের নেতা দাবি করছেন অজিত বিজেপির সঙ্গ ছাড়তে চলেছেন। তারপরে আজ এই ঘটনা ঘটল। আমি চাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে গোটা ঘটনার তদন্ত হোক। প্রতিবেদন অনুযায়ী ইউনূস সরকার সংস্কার, কঠোরতা এবং বৈদেশিক সম্পর্ক সম্পর্কিত যে 132টি অধ্যাদেশ জারি করেছিল, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বর্তমানে সেই সব সিদ্ধান্তগুলি পর্যালোচনা করছে। অনেকেই মনে করছেন শেষে গিয়ে প্রত্যেকটি অধ্যাদেশ বাতিল হতে পারে। এও শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনার দলের উপর যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল সেটা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। ওপার বাংলার বেশ কয়েকজন সাংবাদিক এও বলছেন, বিরোধী রাজনীতিতে বাংলাদেশে আওয়ামী লীগ সক্রিয় থাকবে। অনেকেই হয়তো জানেন, তারেক রহমান ক্ষমতায় আসার পরই ভারত বাংলাদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া ফের চালু করা হয়েছে। বাংলাদেশের নির্বাচনে এক আসনে জয়ী বিজেপি। শেখ হাসিনা সরকারের পতনের পর অবশেষে স্থায়ী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয়েছিল। ওই দিনই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত 297টি আসনের ফলাফল অনুসারে বিএনপি এবং তার সাপোর্টিভ দলগুলি 212টি আসনে জিতেছে। বিএনপি একাই 209টি আসন পেয়েছে। সাপোর্টিভ দলগুলির মধ্যে গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ এবং বিজেপি একটি করে আসন পেয়েছে। তবে বলে রাখা ভালো, এই বিজেপি কিন্তু ভারতীয় জনতা পার্টি নয়। আসলে এই বিজেপি হলো বাংলাদেশ জাতীয় পার্টি। এই দলের প্রধান আন্দালিব রহমান পার্থ এক আসন থেকে জয়ী হয়েছেন। এসআইআর শেষ করতে পশ্চিমবঙ্গে সব বিচারকের ছুটি বাতিল করল হাইকোর্ট। আদালত, কমিশন ও প্রশাসনের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হলো? সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই শনিবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের সকল বিচারকের ছুটি বাতিল করল উচ্চ আদালত। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়, আগামী 9 মার্চ পর্যন্ত জরুরি অসুস্থতা ছাড়া কোনো বিচারক ছুটি নিতে পারবেন না। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শেষ পর্যায়ের কাজে একটা বড় অংশের ভার বিচার বিভাগের উপর দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায়, এসআইআরের কাজে তথ্যগত অসঙ্গতির যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলির নিষ্পত্তি করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই শনিবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের সকল বিচারকের ছুটি বাতিল করল উচ্চ আদালত। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়, অসুস্থতা ছাড়া আগামী 9 মার্চ পর্যন্ত কোনো বিচারক ছুটি নিতে পারবেন না। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার এসআইআর নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সেই বৈঠকে একাধিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। শনিবার বিকেলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, এছাড়াও ছিলেন ডিজিপি, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল। সূত্রের খবর, সেই বৈঠকে কমিশনের তরফে প্রস্তাব দেওয়া হয় প্রতি বিধানসভার জন্য একজন করে বিচার বিভাগীয় জুডিশিয়াল অফিসার নিয়োগের জন্য। কমিশন বৈঠকে আরও জানিয়েছে, বিধানসভা জেলাভিত্তিক তথ্যগত অসঙ্গতির লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা বিচার বিভাগীয় আধিকারিকদের দেবে তারা। সোমবার থেকে আবার নথি যাচাই এবং নিষ্পত্তির কাজ শুরু হবে। শনিবার 1.5 ঘন্টার বেশি বৈঠক হয় হাইকোর্টে।
কাঠিগড়া সমষ্টিতে পাপন দেবকে কংগ্রেসের টিকিট প্রদানের দাবি ফুলবাড়ী জিপির প্রাক্তন জিপি সভাপতি ইকবাল আহমেদ বড়ভূইয়ার। আসামের কাঠিগড়া সমষ্টিতে বিগত কয়েক বছর থেকেই জনগণের সাথে সুসম্পর্ক রয়েছে পাপন দেবের। অন্যান্য টিকিট প্রত্যাশীদের তুলনায় পাপন দেবকে চাইছেন সাধারণ জনতা। পাপন দেবকে কংগ্রেস প্রার্থী করলে অনায়াসে বিজয়ী হবে। কাঠিগড়ার জনগণের স্বার্থে বিগত দিনেও অ্যাক্টিভ ছিলেন পাপন দেব। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সমষ্টির কোনায় কোনায় পাপন দেবকে চাইছেন সাধারণ জনতা, এমনই দাবি করেন ইকবাল হোসেন বড়ভূইয়া। আজকের সংবাদ এ পর্যন্তই।